হঠাৎ একদিন শরীর খারাপ হয়। তো সেদিন আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো আমার মা বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো তখন ডাক্তার আমাকে পরীক্ষা দিল। তো পরীক্ষা শেষ করে যখন ডাক্তারের রুমে আসলাম, তখন ওই রুমে কেউ ছিল না, তিনি একলাই ছিল। আমি আমার টাইমে গেছিলাম সকাল 10টার দিকে। তো আমার মাথা ব্যথার জন্য আমার বেডে শোয়ানোর পর আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দেয়। আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আমার স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার স্বামী দেখতে শুনতে খুবই হ্যান্ডসাম, চমৎকার দেখতে। সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমাদের সংসার ভালোই চলছিল। বিয়ের 2 বছর পরেও আমাদের কোনো বাচ্চা হচ্ছিল না। এ একটা অভাবে ছিল আমাদের জীবনে, বড় একটা অভাব। টাকা পয়সা, ধন সম্পদ আর কোনো কিছুরই কমতি ছিল না। রাতের বেলা স্বামীর মুখের দিকে তাকালে বুঝতে পেতাম যে আমার স্বামীর একটি সন্তানের প্রয়োজন। মাঝে মাঝে নিজেকে অনেক ছোট মনে হতো স্বামীর কাছে, যে আমি এমনই একটা দুর্ভাগা যে স্বামীকে একটি সন্তান দিতে পারি না। তো আমার স্বামী ছিলেন খুবই ভালো মানের মানুষ এবং অনেক জ্ঞানী। দেখো রোমানা, নিজেকে কখনো ছোট মনে করবে না। আল্লাহ তাআলা বাচ্চা যখন দেবে তখনই তো হবে, এতে করে তোমার আর আমার তো কোনো হাত নেই। এই নিয়ে তুমি যদি কষ্ট পাও তাহলে আমি কি করব বলো? তখন আমি স্বামীর বুকে মাথা রেখে কাকে দেখে বলতাম, তোমার মতন স্বামী পেয়ে আমি অনেক ভাগ্যবতী, কপাল কোণে তোমার মতো স্বামী পেয়েছি। তো হঠাৎ একদিন ঘটে গেল একটি বিরাট বড় ঘটনা। শেষে শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি নিয়ে একটি বড় ঝগড়া হয়ে গেল। তখন আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডের কাছে কমপ্লেন করলো। তখন আমার স্বামী বলল, দেখো আমার আব্বা আম্মা তো তোমার শাশুড়ি তোমার মায়েরই মতো, ওনাদের সঙ্গে তোমার বেয়াদবি করা একেবারে উচিত হয়নি। তুমি ওনাদের হাত পা ধরে ক্ষমা চেয়ে নাও। তো আমার স্বভাবও ছিল একরোখা জেদি স্বভাবে, আমি সবার কাজে সহজে ক্ষমা চাই না। তখন আমি রেগে গিয়ে বললাম, আর না, আমি কারো কাছে ক্ষমা চাইতে পারবো না। তখন আমার স্বামী আরো জোর করে বলল, দেখো রোমানা, তোমাকে ক্ষমা চাইতেই হবে। তখন আমি বললাম, না, আমি ক্ষমা চাইব না। যখন আমি স্বামীর সঙ্গে রাগারাগি করি আর বলি যখন ক্ষমা চাইব না, তখন আমার স্বামী রেগে গিয়ে আমাকে একটা থাপ্পড় দিল। তখন আমি অনেক কষ্ট পেলাম, রেগে গিয়ে বললাম, আমি তোমার ভাত খাবো না। তখন আমার শ্বশুর শাশুড়ি এসে বলল, দেখো রোমানা, এভাবে বাপের বাড়িতে চলে যেও না। স্বামী সংসারে অনেক কিছু হয়ে থাকে, ঝগড়া মারামারি, তো এই কথাগুলো নিয়ে কি বাপের বাড়িতে চলে যেতে হবে? তো আমিও কারো কথা না শুনে জেদি একরোখা হয়ে বুকরা নিয়ে বাপের বাড়িতে চলে গেলাম। তখন কুমিল্লা স্টেশনে লোকাল ট্রেন পেলাম। তখন সেই ট্রেনে আমি উঠলাম। দেখলাম ট্রেন পুরো খালি, 1-2 জন মানুষ উঠেছে আর বাকি ট্রেন ফাঁকা। তখন আমার শরীর পুরো জিদে ফেটে যাচ্ছিল। মনে মনে বললাম, তোর ভাত আর আমি খাবো না, তোর মা বাবার পায়ে আর ধরবো না, তোর ভাতও আর খাবো না। এই কথা বলতে বলতে কুমিল্লা থেকে ট্রেন ছাড়লো। ট্রেন ছাড়া 10 মিনিট পরে আমার কাছে কিছু ছেলেপিলে আসলো। তখন এসে আমার সাথে বিভিন্নভাবে কথা বলছিল, নাম ঠিকানা জিজ্ঞাসা করলো। তো হঠাৎ এক পর্যায়ে তারা আমার সঙ্গে বাজে আচরণ করতে লাগলো।
তো একটা ছেলে এসে বলল, তুমি তো অনেক সুন্দরী। হ্যাঁ সুন্দরী, তোমার স্বামীকে তোমার আদর যত্ন করে না? তাহলে চলো, তোমার স্বামী যদি তোমাকে আদর যত্ন না করে তাহলে আমি তোমাকে আদর করে দিই। এই কথা বলে সে টেনে টেনে আমাকে বগির কোনায় নিয়ে গেল। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব, তোমাকে আমি স্ত্রী হিসাবে ব্যবহার করব। দেখুন, আমার স্বামী অনেক ভালো মানুষ, আমার ইজ্জত নষ্ট করবেন না। তো আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে চলে যাব আমার স্বামীর কাছে। তখন সেই লোকটা বলল, দেখো সুন্দরী, তোমার তো আর এখন যাওয়ার সুযোগ নেই। তো এখন তো তুমি আমার হাতেই ধরা পড়েছ, কি করে ছাড়ি তোমায় বলো? তখন আমি তার কাছে কান্না শুরু করে দিলাম আর মিনতি করতে লাগলাম, কিন্তু সে আমার কথা শুনতে একেবারেই নারাজ। তো এক পর্যায়ে সে আমার কাছে আসতে আসতে এক পর্যায়ে অনেক কাছে চলে এলো এবং আমার শরীরে কাপড় চোপড় ধরে টানাটানি শুরু করে দিল। তখন মনে মনে বলছিলাম, আমার অনেক খারাপ লাগছিল তখন, যে কি যেন ভুল করেছি। তো এই কথাবার্তা বলতে ছেলেটি আমার শরীরে কাপড় চোপড় টেনে খুলতে লাগলো। তো এক পর্যায়ে সে আমাকে পুরো নষ্ট করে দিল। তো সে আমার কথা কিছুতেই শুনছে না। তো সে এক পর্যায়ে আমার সঙ্গে খেলতে শুরু করে দিল। প্রায় আধা ঘন্টা আমার সাথে খেললো। তো আধা ঘন্টা পর ওনার ওই জিনিসটা আমি আর নিতে পারছিলাম না। তখন আমার খুবই কষ্ট হচ্ছিল। তার যে জিনিসটা আমার স্বামীর জিনিসের থেকে অনেক বড়, তার জিনিসটা কমপক্ষে 1 হাত লম্বা হবে। তো এক পর্যায়ে আমি কেঁদে কেঁদে বলছিলাম, দেখো আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও। তো ওরকম করতে করতে আমাদের ট্রেন ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসলো। তো আমি তখন খুব কষ্ট করে বাসায় চলে আসলাম। তখন দেখি আর আমি পারছি না। তখন আমাকে দরজার সামনে দেখে মা বাবা দৌড়ে এসে বলল, কি হয়েছে? তারপর আমি কথা ঘুরিয়ে বললাম, না মা, কিছু হয়নি, জার্নি করে এসেছিল তাই এমন লাগছে, কিন্তু আমি তো জানি আমার কি হয়েছিল। তো বন্ধুরা, এ ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি গল্প। তো বন্ধুরা, স্বামীর কথা না শুনলে এমনই হয়, তাই তো আমি আজ আমার ইজ্জত হারালাম। কিন্তু এই কথা তো আমি ছাড়া আর কেউই জানে না। তখন যে যন্ত্রণাটা আমি পেয়েছিলাম সেটা শুধু আমিই জানি। তো বোনেরা, আপনারা আমার মতন এরকম ভুল কখনোই করবেন না। তো আমার স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর আমি যখন কলেজ লাইফে, তখন কলেজ লাইফের পড়াশোনাও শেষ করি। এরপর দীর্ঘদিন বাসায় বসেছিলাম। হঠাৎ একদিন শরীর খারাপ হয়। তো সেদিন আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো আমার মা বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো তখন ডাক্তার আমাকে পরীক্ষা দিল। তো পরীক্ষা শেষ করে যখন ডাক্তারের রুমে আসলাম তখন ওই রুমে কেউ ছিল না, তিনি একলাই ছিল। আমি আমার টাইমে গেছিলাম সকাল 10টার দিকে। তো আমার মাথা ব্যথার জন্য আমার বেডে শোয়ানোর পর আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দেয়। সে আড়ালে থেকে আমার শরীরে হাত দেওয়ার ভিডিওগুলো নিজের মোবাইলে ভিডিও তুলে রেখেছিল। তো পরবর্তীতে আমি যেদিন ওই ডাক্তারের সাথে দেখা করতে গিয়েছিলাম সেই দিন আমার এই ভিডিওগুলো দেখায় সে ব্ল্যাকমেল করতে থাকে। প্রথমত আমি বুঝতেই পারিনি যে সে আমার সব কিছু ওর ভিডিও করছে, সে আমার শরীরে হাত দিয়েছে, সেগুলোর ভিডিও করছে। তারপর আমি অনেকদিন বাসায় ছিলাম। প্রথমত আমি যেদিন গেছিলাম সেদিন তো সে আমার সাথে এইসব কাজ করলো। তো আমি তো সেটা বুঝতে পারিনি, সেটা না বুঝে অনেকদিন বাসায় ছিলাম। বেশ কিছুদিন বাসায় থাকার পর মন মানসিকতা খুব খারাপ লাগতেছিল। তো আমার ফুফাতো বোন কুমিল্লায় থাকতো, তো সে বিভিন্ন জায়গায় থাকতো, উনি চাকরি করতো তাই।
আমার ফুফাতো বোনও চাকরি করে, তার স্বামীও চাকরি করতো। তো হঠাৎ একদিন ছুটিতে আমাকে নিতে আসলো কুমিল্লায়, আমাকে কুমিল্লা দেখাতে নিয়ে যাবে। তো কুমিল্লায় থাকে, বাসা ভাড়া নিয়ে চাকরি করে দুজনেই। আমার দুলাভাই চাকরি করে ব্যাংকে, আমার আপু একটা কোম্পানিতে চাকরি করে। তো দীর্ঘদিন আমি কুমিল্লায় বেড়াতে থাকি। তো আমার ফুফাতো বোন আর দুলাভাই আমাকে খুবই ভালোবাসে। তো আমি সেইখানে অনেকদিন থাকার পর তো আমার আপু বললো আরো কিছুদিন থাকার জন্য, বললো যে তুই থাক, আমরা ছুটি পাই তাহলে একসাথে বাড়িতে যাব। তো আমি অনেকদিন ওইখানে ছিলাম। তো জানি না কোথায় কেমন করে ওই ডাক্তার আমার নাম্বারটা সিলেক্ট করে, মাঝে মাঝে আমাকে ফোন করতো। তো আমার এর মধ্যে ভিডিও ছাড়ে। তো আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিছে, আমাকে জড়িয়ে ধরছে, এগুলোর ভিডিও আমার এর মধ্যে ছাড়ে, আমাকে দেখায়, এগুলো ব্ল্যাকমেল করে, যেগুলো ফেসবুক এর মধ্যে ছাড়বে যদি আমি তার ডাকে সাড়া না দিই, তার সাথে দেখা না করি, তারপরে মেলামেশা না করি, অন্যান্য কথা বলে আমাকে হুমকি দিত, আর অনেক কিছু বলতো। তো আমি ভাবলাম যে কি করব, সবসময় আমার খুব মন খারাপ হয়ে থাকতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, ঘুমাইতাম না। তো আমার বোন আমাকে একদিন হঠাৎ করে বলতেছে, কি রে তোর কি হয়েছে, ঘুমাস না, খাস না, বল আমাকে তোর কি হয়েছে, তোমার কি এমন কোনো কিছু হয়েছে, এনিথিং লং? তো আমি বললাম না, আমার এমন কোনো কিছুই হয় নাই। বোন বলতেছে, সবসময় তুই মন মরা হয়ে থাকিস, এরকম হয়ে থাকিস কেন, এরকম হয়ে থাকলে কি আর ভালো লাগে? আমি বললাম না, এমনিতে। তারপর আমার আপু বললো বাসায় যাবে, আমি বললাম যাব। উনি বললো কিছুদিন পর তো আমরা যাব, তো একসাথে নিয়ে যাব না। তো এভাবে ওইখানে বেশ কিছুদিন সময় কাটালাম। তো আমার খালাতো বোন যেখানে থাকতো কুমিল্লায়, ওইখানে ওর একটা বান্ধবী ছিল, মাঝে মধ্যে ও নিয়ে এসে আমার বোনের সঙ্গে আড্ডা দিয়ে যেত, সময় কাটাতো। একদিন আমি তার সাথে পরিচিত হলাম, সেও আমাকে বললো তুমি সবটা সময় মন খারাপ হয়ে বসে থাকো, গম্ভীর হয়ে থাকো। তো আমি বললাম যে আমার কিছু হয়নি, এমনিতে। তো আমি বললাম যে এই প্রথম কুমিল্লায় আসছি, তো তাই হয়তো, তো বাসাতে থাকলে হয়তো এরকম মনটা থাকতো না। তো হঠাৎ একদিন আমার ফুফু আমাকে ফোন দিল এবং সে এখানে আসলো বেড়াতে। আমি আপুকে বললাম যে আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাব। কারণ ডাক্তারটা সবসময় আমাকে ফোন ফোন করে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আমার ফ্যামিলিকে জানায় দিবে এবং বিভিন্ন ধরনের ফেসবুকে নেটে ছাড়বে এবং অন্যান্য হুমকি ধুমকি করতো। তো আমি তখন ভাবলাম সম্মানের বয়ে ওইখানে থাকলাম না, যে বাসায় চলে যাব। তো আমার ফুফাতো বোন আমাকে বললো এখানে থাকবে না, তো আর কিছু করার নেই। তো ওইখানে আমার ফুফু গেছিল, তাই আমি আমার ফুফুর সঙ্গে বাড়িতে চলে আসছিলাম। আসার পর বাসায় বেশ কিছুদিন থাকি। পরের দিন ডাক্তারের কাছে প্রয়োজন হলো যাওয়ার জন্য। তো সেদিন আমি ডাক্তারের কাছে গেলাম, সে আমাকে বললো ভিডিওগুলো যে ধারণ করছি সেগুলো ছাড়বো। তো আমি তখন ওনার সঙ্গে অনেকক্ষণ তর্কাতর্কি করলাম যে আপনি কেন এমনটা করলেন, এ ধরনের কাজ করা আপনার ঠিক হয়নি, আমার দুর্বলতার সুযোগ নিয়েছেন, আমাকে ব্ল্যাকমেল করতেছেন। তো তাকে আমি অনেক কিছু বললাম। তো ডাক্তার বলল ব্ল্যাকমেল এখনো করিনি, যদি করব যদি আমার কথা না শোনো। তো আমি একদিন তার বাড়িতে গেলাম, বাড়িতে কেউ থাকে না। তো সে আমার সঙ্গে ওই ধরনের খারাপ কাজগুলো করতে থাকে। তো বেশ কিছুক্ষণ আমার সাথে ওই ধরনের কাজ করে। তো সে যেন একটা ওষুধ খাইছিল। তো ওষুধটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে আমার সাথে ওই ধরনের খারাপ কাজগুলো করে। তো এমন ভাবে করলো, আমার প্রথমত অনেকটা খারাপ লাগতেছিল, তো কষ্ট হচ্ছিল, খুবই স্পিডে করতেছিল, এমন ভাবে করলো যে আমাকে একদম ফাটিয়ে দিল। তার যন্ত্রটা খুবই ঘোড়ার মতো স্ট্রং ছিল, মোটা ছিল, আমি সহ্য করতে পারলাম না।
তো আমার এই ভিডিওগুলো ছেড়ে দেওয়ার কারণে আমি নিরুপায় হয়ে ওনার সঙ্গে এই ধরনের কাজগুলো করি। তো আমাকে উল্টে পাল্টে 2 সাইডে সে করলো টানা 1-1.5 ঘন্টা ধরে। তো ডক্টরটা দেখতেও খুবই জন ছিল, স্ট্রং ছিল, তার সবকিছু কেবল খুবই স্ট্রং ছিল। তো সে ওষুধ খেয়ে করতো। আর তিনি এতটা স্পিড ছিল, আমি সত্যি নিতে পারতেছিলাম না, খারাপ লাগতেছিল, কষ্ট হচ্ছিল। তো সে করতে করতে এক সময় আমাকে অসুস্থই করে ফেলে। তো শেষে তো আমি একমতো উঠেও দাঁড়াতে পারতেছিলাম না, প্রায় ব্যথা হয়ে গেছিল, হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল। তো সেই ডক্টর আমাকে একটা রিক্সা ধরিয়ে দিল, আমি রিক্সায় করে বাসায় আসলাম। তো আমার তখন থেকে প্রচন্ড জ্বর ছিল, তো জ্বরে আক্রান্ত ছিলাম বাসায়। তো এতটাই করছিল যে আমি সকালবেলা বিছানা থেকে উঠতেই পারতেছিলাম না। তো সেই ডক্টরটা আমার দুর্বলতার সুযোগ নিয়ে যে কাজগুলো করেছিল, তার এটা মোটেও ঠিক হয়নি, উচিত হয়নি। আমি কখনো ভাবিনি যে ডক্টরের কাছে যাব, সে যে আমাকে পাওয়ার জন্য বিভিন্ন উদ্দেশ্যে আমার শরীরে ভিডিও করবে, হাত দিবে, আমাকে ব্ল্যাকমেল করবে। সে আমাকে ব্ল্যাকমেল করছে বিদায় তার সঙ্গে আমার এই ধরনের কাজ হয়। তো সে যদি আমার এই সব ভিডিওগুলো নেটে ছাড়তো, তো আমার অনেকটা মান সম্মানের হানি হতো, আমার ফ্যামিলি থেকে অনেক চাপ আসতো, সবাই আমাকে খারাপ বলতো। তো দর্শক, আমি বলতে যাচ্ছি আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে। আপনারা যেখানে যান আপনারা খুবই সাবধানে থাকবেন।